নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা চলে নীল শাড়ি উপন্যাসটি। আর শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব, অর্থাৎ অন্তিম পর্ব। হ্যাঁ, ছেলের বয়স হয়েছে, বিয়ে না দেওয়া ভালো তো দেখাই না। উপরন্তু ও যে কী সব বিবাহ নিরোধ না কি সভা করেছে, রুচির কাছে শুনে অবধি আমার রাত্রে ঘুম হয় না। কী সভা করেছে কি জানি, বিবাহ নিরোধ সভা না কি যেন। ওসব বাজে। বিয়ে যারা তাড়াতাড়ি করতে চায় তারাই বাবা মাকে ভয় দেখাবার জন্য ওসব করে। তবে হ্যাঁ, বিয়ে এবার দেওয়া দরকার। ঘরে বউ না এলে আর মানাচ্ছে না। শর্মিষ্ঠাকে সত্যি বড় ভালো লেগেছিল, কিন্তু বরাত তো আবার দেখতে হবে। নিঃশ্বাস ছাড়লেন। বরাত কিছু খারাপ নয়, বকুল খুব ভালো মেয়ে। তুমি ওর বাবাকে চিঠি লিখে দাও, একেবারে পাত্র আশীর্বাদ করে যাবেন। শর্মির আশা তাহলে ছেড়ে দিতে হলো? ছেলেটা বিগ ফুল। চিঠির প্যাডখানা টেনে নিয়ে উনি লিখতে বসলেন বকুলের বাবাকে। রুচি বারান্দা থেকে সরে গেল। শর্মির আশা তাহলে ছেড়েই দিতে হলো? মনে মনে বাবার কথাটার আবৃত্তি করল রুচি। বাড়ি থেকে বেরিয়ে গেল তাপস নতুন গাড়ি নিয়ে। নতুন গাড়ির সবুজ রং দেখতে শুধু সুন্দর নয়, সবুজ রঙের তারুণ্য তার আনাচে কানাচে উপচে পড়ছে। ওরে সবুজ, ওরে আমার কাঁচা, মনে মনে আবৃত্তি করল তাপস। আশ্চর্য, কবিতার এত ভালো ভালো লাইন তার মুখস্থ আছে, জানত না তাপস। এত কবিতা কখন পড়ল সে? ওহো, মনেই পড়ত, আবৃত্তি করত, মাঝে মধ্যে শোনাতো তাপসকে। এইগুলো সেই স্মৃতি থেকেই উচ্চারিত হচ্ছে। গাড়িখানা জোরে চালালো তাপস। কোথায় যাবে? 7 নম্বর জগন্নাথ বাই লেনে নিশ্চয়ই নয়, কিন্তু তার মনোহারিণী নীল শাড়িধারিণীও তো জগন্নাথ বাই লেনের কাছাকাছি কোথাও থাকে, এটা তাপস আন্দাজ করে নিয়েছে। এমনকি সে তো জগন্নাথ বাই লেনের অন্য কোনো নম্বরে বাড়িতেও থাকতে পারে, কিন্তু সে বাড়ির নম্বর কত? তাপস ভাবতে ভাবতে রুচির স্কুলের কাছে এলো। এ পাড়ায় তার বীমা কোম্পানির একটা ব্রাঞ্চ অফিস আছে, সুতরাং তার এদিকে আসাটা অস্বাভাবিক কিছু নয়। তাপস জানে যে স্কুলের গাড়িতে যেসব মেয়ে স্কুলে আসে তাদের জন্য বাস অনেক পূর্বেই বের হয়, এবং তাদের অনেকেই স্কুল বসার পূর্বেই আসতে বাধ্য হয়। নীল শাড়ি স্কুলের বাসে যাতায়াত করে, অতএব মোটর বাস এখনই বেরোবে তাদের আনবার জন্য। তাপস একটা ছোট পার্কের ধারে গাড়ি থামিয়ে স্কুলের দিকে তাকালো। সিগারেট ধরলো একটা। 10-15 মিনিট থেকে আধ ঘন্টা হয়ে গেল, কই বাস তো বেরোলো না এখনো। তবে কি আগেই বের হয়ে গেছে? তাপস ঘড়ি দেখল। হ্যাঁ, তার এখানে পৌঁছবার আগে বাস বের হয়েছে মনে হয়। বেশ, ফিরবে তো, তখন দেখা যাবে গাড়িতে তাকে। তাপস অপেক্ষা করতে লাগলো। গাড়ি থেকে নেমে পার্কে খানিক পায়চারি করলো। ঘণ্টাখানেকেরও ওপর বাস ফিরল না। তাহলে কি আজ স্কুল বন্ধ? না তো, রুচি স্কুলে আসবে বলেছে। তাপস অস্থির হয়ে উঠেছে। এত চেষ্টা করেও একবার শুধু চোখের দেখা। হা ভগবান, এত কেন নিষ্করুণ তুমি? শুধু চোখের দেখাও মিলল না। তাপস ভগবানকে কাছাকাছি কোথাও না পেয়ে স্কুল বাড়ির কাছে গির্জার চূড়ার পানে তাকালো। ওই যে পরম করুণাময়ের আশ্বাসবাণী। হাত তুলে করজোড়ে নমস্কার করতে গিয়ে সে আবার ইংরাজি কায়দায় অভিবাদন করল। না, ভগবান কি ইংরেজের আর বাঙালির আলাদা আছেন? তাপস হেঁট হয়ে প্রণাম করেই ফেলল। একবার যেন দেখা হয়, শুধু দেখা, শুধু চোখের দেখা। উফ, মনটা কোথায় যেন চলে যাচ্ছে। আর কত দূরে নিয়ে যাবে মোড়ে হে সুন্দরী? তাপসের মধ্যে এত কবিত্ব ছিল জানতো না তাপস, কিন্তু ওই না বাস। তাড়াতাড়ি নিজের গাড়িতে স্টার্ট দিল তাপস। ওই যা, গাড়ি কম্পাউন্ডে ঢুকে গেল যে। কিন্তু তাপস দেখতে পেয়েছে, দূর থেকে হলেও দেখতে পেয়েছে সে তাকে। আজও তার পরনে নীল শাড়ি, এরপর হয়তো বেগুনি শাড়িতে দেখবে তাকে, কিংবা গেরুয়া রঙে। এ যেন একখানা মহাকাব্য, প্রতি স্বর্গে বিস্ময়, প্রতি পংক্তিতে বিচিত্রা। তাপস গাড়ি ফেরাতে ফেরাতে আওড়ালো, সবুজ পরি, সবুজ পরি, তোমার হাতের হেমঝাড়ি সঞ্চারিছে শিরায় শিরায় সবুজ সুরের সঞ্চারী। কার লেখা কবিতা এ? মনে পড়ছে না তো।
কবিতাটা বড় সুন্দর। সবুজ পাখির বাবুই ঝাঁকে দেখতে আমি পাই তোমাকে, ছাতির পাতার পাতার তলে আখির পাতা বিস্ফারি, সবই তোমায় দেবো যাখানি আলোর ছাড় সঙ্গমে, জলে স্থলে বিশ্বতলে লুটাই বিভম বিভ্রমে, সবুজ সুরে সারে গামা ছয় ঋতুতে নাই পাই থামা। আর মনে পড়ছে না। দূর করো, বাসখানা কম্পাউন্ডে ঢুকবার আরও মিনিটখানেক আগে যদি তাপস স্কুলের গেটের কাছাকাছি আসতে পারত। না, এরকম করে কোনো কাজ হবে না। আর কদিনই বা তাপস এভাবে ঘুরবে? তাকে তো বাবার আদেশ মতো সেই 7 নম্বর জগন্নাথ বাই লেনের সেই জখের মেয়েটাকে স্কন্ধে বহন করতেই হবে। কিন্তু তার আগে একবার ওই মিষ্টি মুখখানা ভালো করে দেখার লোভ কাটিয়ে উঠতে পারছে না তাপস। কি করবে? কেমন করে ওর বাড়ির খোঁজ করবে ভাবতে পারছে না। ভদ্রলোকের ছেলে সে, ইতরমি কিছু করতে পারে না। তা না হলে যা হোক একটা কিছু করে বসতো। নিতান্ত নিরুপায় হয়ে তার ব্রাঞ্চ অফিসে এসে চেয়ারে বসল। রুচিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা এখন আর অসম্ভব। কিন্তু রুচির কি আক্কেল? অত ভালো মেয়ে থাকতে সে তার বৌদি ঠিক করতে গেল কি না একটা অদ্ভুত চেহারার মেয়েকে, যার সামনেকার দাঁতটাই বাঁকা, হাসি যার ফাঁসির মতো বিভৎস দেখায়, লাল শাড়ি, একে লাবণ্যভূমি না করে রক্তলুলুপা করে তুলেছিল। কিন্তু ছি, 2 দিন পরে সেই তাপসের স্ত্রী হবে। কেন মিছে তার সম্বন্ধে এত খারাপ কথা ভাবছে তাপস? এত বেশি খারাপ সে নয়, দেখতে ভালোই। অর্থাৎ তাকে বিয়ে করতে কোনো ভদ্রলোকে আপত্তি হবে না। তবে ওই নীল শাড়ির সঙ্গে তুলনায় যে অত্যন্ত অকিঞ্চিতকর পদার্থ। নিজের মনে হেসে উঠল তাপস। হঠাৎ ফোনটা তুলে বাড়ির নম্বর যোগ করে শুধল, রুচি স্কুলে বেরিয়েছে? হ্যাঁ, এইমাত্র দিদিমণি বেরুলেন। চাকর অনন্তশয়ন জবাব দিল। আচ্ছা, ফোন ছেড়ে দিচ্ছে তাপস। কিন্তু অনন্ত জানালো যে গিন্নিমা কিছুক্ষণ আগে 2 বার ফোন করে পাননি। তিনি কি জরুরি কথা বলবেন। তাপস অপেক্ষা করতে লাগলো কানে ফোন ধরে। মা এসে ফোনে বললেন, ছিলি কোথায় রে তাপস? কি এমন রোজকার যে ভোরবেলা বেরিয়েছিস? নতুন ব্রাঞ্চ খুলেছি মা, একটু ভালোভাবে অর্গানাইজ করতে হচ্ছে তাই। থাক, আর মিছে কথা বলতে হবে না। শোন, বাসুদেবপুরে চৌধুরীদের উনি জরুরি চিঠি লিখে দিলেন। পরশু এসে তারা তোকে আশীর্বাদ করবেন। চিঠিখানা এখনও ডাকে দেওয়া হয়নি, কারণ তুমি যা ছেলে আবার কোনো আপত্তি করে বসবে কি না ভালো করে আমরা জেনে নিতে চাই। কি বলিস? না মা, না, আমি বাসুদেবপুরে বিয়ে করব। কে বললো তোমাকে? কেন, রুচিকে তুই স্পষ্ট বলেছিস? আমি নিজের কানে শুনেছি। লজ্জা টজ্জা করার সময় নেই বাছা। শুনছো, বিয়ে তোমাকে করতেই হবে। আর এই মাসেই। পরের মাসে তোমার জন্ম মাস, তারপরের মাস চৈত্র মাস। অতএব আমরা আর কোনো কথা শুনতে চাই না। মেয়ে কিছু খারাপ নয়, রং শ্যামলা, তা হোক গড়ন চমৎকার। তবে কিছু দিতে পারবে না। কিন্তু আমাদের তো কিছু অভাব নেই মা লক্ষ্মীর কৃপায়। চিঠি তাহলে ডাকে দিচ্ছি। যাক, অনন্ত চিঠি ফেলে দিয়ে আয়। মা ফোন ছেড়ে দিলেন। কি ভয়ানক বিপদ! মা আবার অত্যন্ত রাজভারী লোক। তাকে আবার ফোনে ডেকে কথা বলতে ভরসা করল না তাপস। অথচ চিঠিখানা এখনই পোস্ট হয়ে যাবে, আর তারপর ভীষণতম বিপদ তার মাথায় নামবে। তার থেকে অব্যাহতি পাবার কোনো উপায়ই থাকবে না। করে কি তাপস এখন? গাড়ি ছুটিয়ে বাড়ি গিয়ে অনন্তর হাত থেকে চিঠিখানা কেড়ে নেবার মতো সময়ও আর নেই। ফোনই একমাত্র উপায়। আবার ফোনে বাড়ির নম্বর চাইল, কিন্তু ফোনের নম্বর পাওয়া আজকাল অত সোজা নয়। প্রায় 10 মিনিট পরে ফোন অবশ্য পেল তাপস, কিন্তু ধরল অন্য চাকর বনমালী, এবং জানা গেল অনন্ত চিঠি নিয়ে বেরিয়ে গেছে পোস্ট বক্সে ফেলতে। লাখ, ভাগ্য, বরাত, লাল শাড়ির বদলে বকুলমালা, তফাৎ এমন কিছু নাই তাপসের কাছে। মরতে যাকে হবেই, তার বিষ খেয়ে মরা আর গলায় দড়ি দিয়ে মরার তফাৎ কি এখন আর? কিন্তু বকুল, বাসুদেবপুরে সেই মেয়েটাকে ভালো করে মনে করবার চেষ্টা করলো তাপস। ঠিক মনে পড়ছে না, তবে যতদূর মনে পড়ে বেশ দেখতে। গ্রাম্য মেয়ে, কিছুটা শান্ত হতে পারে। অন্তরে নীল শাড়ির মূর্তিকে তাপস পুজো করলেও বকুল হয়তো জেনেও খুব আপত্তি করবে না।
আর ওই লাল রাক্ষসী, ওরে বাপ, সে এরকম অসতীত্ব নিশ্চয়ই বরদাস্ত করবে না। বকুলকে বিয়ে করে তাপস হয়তো নীল শাড়ির চিন্তা করতে অবসর পাবে। এ ভালোই হলো। কিন্তু হায়, হৃদয়ে পারাবার লুটায়ে পড়ে তার সুনীল অঞ্চল করিতে চুম্বন। এ কার কবিতা? তাপসে নিজেরই। চমৎকার হয়েছে তো, বাহ, বেশ। কিন্তু এর পরের মিল খুঁজবার আর অবসর হলো না তাপসে। একটা কাজ এসে গেল, অত্যন্ত বিরক্ত হচ্ছে। কিন্তু এটা অফিস এবং কাজের জন্যই খোলা হয়েছে। তাপস যত তাড়াতাড়ি পারে কাজটা শেষ করলো। কিন্তু তারপর ভেবে আর সেই আগের লাইনটা কিছুতেই মনে করতে পারল না। হৃদয় পারাবত নাকি পারাবার ছিল? হৃদয় পারাবত লিখেছে দাশকত। দূর ছাই, কবিতাও একটা ব্যাধি। তাপস উঠে বেরিয়ে এসে গাড়িতে স্টার্ট দিয়ে বাড়ি ফিরল খেতে। বেলা 12টা বেজে গেছে। শীতের বেলা, মনে হচ্ছে বুঝি বিকেল হয়ে গেছে। শর্মিষ্ঠা অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছে যেন। বিয়ে হব হচ্ছিল, হলো না, এ ভালোই। কিন্তু বয়স্কা সুন্দরী তরুণী সে, তাকে কোনো যুবক দেখে অপছন্দ করলো, এটা তার নারীত্বের ওপর প্রচণ্ড আঘাত করেছে। সে নিরুপায়ের মতো শুধু নিষ্ফল ক্রোধে ফুলতে লাগলো ভেতরে ভেতরে। উপস্থিত বাস্তুহারাদের সাহায্যে কার্যে আত্মনিয়োগ করে সে মনের এই ক্ষোভ কিছুটা ভুলে থাকতে পারলেও গভীর রাত্রির একাকিত্বে অবসরপ্রাপ্ত মনকে অসুস্থ করে জাগে এই জ্বালা, বেদনা এবং অপমানবোধ। 19 বছরের পূর্ণাঙ্গ যুবতী মেয়ে সে, 12 বা 15 বছরের বালিকা নয়। তার অন্তরের কানায় কানায় উপচে পড়ছে আত্মদানের অভিলাষ, আসঙ্গ লিপ্সার আকুতি, আত্মজ সৃষ্টির ইঙ্গিত। নারীত্ব তার এখনও মাতৃত্বে বিকশিত হয়নি, তাই ক্ষমা সে করতে সম্মত নয় কোনো পুরুষকে। মাতৃত্ব লাভের পর নারীর সহিষ্ণুতা অনেক বেড়ে যায়। পুরুষকে সে তখন কিছুটা ক্ষমার চোখে, স্নেহ মমতার চোখে দেখতে পারে। শর্মির এখনও সে অবস্থা আসেনি। নির্মম হয়ে উঠল তার মন তাপসের ওপর। কিন্তু প্রতিশোধের কোনো পথ সে পাচ্ছে না। দাঁত চেপে সহ্য করে যাচ্ছে শর্মিষ্ঠা। আর দিনও গেল সে দাদার সঙ্গে বাস্তুহারাদের জন্য। মৃত্যুমুখী বাংলার শবযাত্রা আরম্ভ হয়েছে যেন। যেদিকে তাকায় শুধু হাহাকার। সবই গেছে ওদের, সবই শেষ হয়ে যাচ্ছে। জীবনটুকু, এতটুকু কষ্ট সহ্য করে যারা শান্তি আর নিরাপত্তার আশায় এতদূর পথ পার হয়ে এলো, নিশ্চিন্ত নিরাপদ স্থানে এসে তারা নিরাপদ হলো না। মৃত্যু বিভীষিকা পিছু নিয়েছে তাদের। শর্মিষ্ঠার রুদ্ধ বেদনায় দেখছে আর যথাসাধ্য কাজ করে চলেছে। তাদের স্কুলের আরও 2টি মেয়ে এসে জুটেছে ওখানে। একটির নাম অচলা ভদ্র, মধ্যবিত্ত ঘরের মেয়ে। তারও দাদা তাকে এনেছে সেবা প্রতিষ্ঠানে কাজ করার জন্য। শর্মির সঙ্গে সে পড়ে না, তবে একই বাসে যাতায়াত করে। শর্মি তাকে দেখে শুধুলো, কী রে অচল যে? হ্যাঁ ভাই। ও এগিয়ে এলো এবং জানালো যে এবার থেকে তার জীবনের ব্রত হবে সেবা, মানব সেবা। শর্মি একটু হাসল, বলল, মানুষের মনে ভোগ সুখের লালসা বড্ড বেশি অচলা। আজ বিয়ে হচ্ছে না বলে এ কাজে নেমে পড়লি, কিন্তু কাল যদি কেউ তোকে চাইতো, সেই সেবার আকাঙ্ক্ষা তখন জুড়িয়ে যাবে। ভোগের লালসা থাকতে ত্যাগ করা সম্ভব নয়। তা হয়তো হতে পারে শর্মিদি, কিন্তু করব কি? বাবা শত চেষ্টা করেও আমার বিয়ে দিতে পারলেন না। বয়সও অনেক হলো, পরে যা হয় হবে। ওকে চলে যেতে হলো তখনই। শর্মি ভাবতে লাগলো, যে বড় বড় আর শক্ত আধ্যাত্মিক কথা সে এখনই বলল অচলাকে, সেগুলি তার নিজের সম্বন্ধ কম প্রযোজ্য নয়। এই যে অগণ্য বাস্তুহারা, এদের জীবনেও আছে আশা আকাঙ্ক্ষা, আবার নির্বিন্দে প্রতিষ্ঠিত হবার চেষ্টা। আর তারই জন্য ওরা এত দুঃখ সহ্য করেও বেঁচে রয়েছে, বাঁচতে চাইছে। কিন্তু বাঁচছে কি? মহাকাল তার রুদ্রবীণায় মৃত্যুর বিষাণ বাজিয়ে চলেছেন যেন। হত্যা, লুণ্ঠন, হরণ, ধর্ষণ শুধু নয়, কলেরা, বসন্ত, প্লেগ মহামারী আকারে দেখা দিচ্ছে। সব ধ্বংস হয়ে যাবে। বাংলার ধর্ম, কর্ম, কৃষ্টি। পর দূর ভবিষ্যতে কেউ হয়তো শিয়ালদার স্টেশনে দাঁড়িয়ে পাঠ করবে সেই শিলালিপি, বাংলার সেই কলঙ্কমলিন ইতিহাস, যার পাতায় পাতায় থাকবে শুধু পতনের গ্লানি আর পরাজয়ের কাহিনী। এ পরাজয় শুধু সামাজিক নয়, সাংস্কৃতিক।
কোথায় কাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলার জল মাটি হাওয়ার বর্ধিত শ্যামল লতাতরুকে কোন মরুভূমির ঊষর মৃত্তিকায় রোপণ করবার চেষ্টা চলেছে কে জানে। কিন্তু শর্মিষ্ঠা নিতান্ত সামান্য মেয়ে, এত সব বড় বড় কথা তার মাথায় গজায় শুধু ছোটদার বক্তৃতা শুনে, যার প্রতি কথায় থাকে স্ফুল্লিঙ্গ। অখণ্ড ভারত খণ্ডিত হওয়া থেকে আরম্ভ করে আজকাল এই দুর্দিনে আর দুর্গতির মধ্যে বাংলার অপমৃত্যুর কথা ছোটদার মুখে আগুনের ভাষা পেতে থাকে। কিন্তু সেগুলো শুধু কথা, আর কি। শর্মিষ্ঠার কাজ এসে গেল। কয়েকটি সম্ভাবতী নারীকে দুগ্ধ বিতরণ করতে হবে। এগিয়ে গেল আরও কয়েকটি সেবিকার সঙ্গে। বিচ্ছিন্ন বিষণ্ণ বুভুক্ষ সন্তানকে বুকে করে দাঁড়িয়ে রয়েছে বাংলার ভিখারি জননী, বাংলার অতীত ইতিহাসের ধ্বংসাবশেষ, বাংলার মৃত্তিকা পতিত ঐতিহ্য। চোখে জল ভরে আসছে শর্মিষ্ঠার। কিন্তু আশ্চর্য, সেই সবুজ গাড়িখানা, আর তার কাছে রাস্তার ধারে সেই লোকটাও। অবাক হয়ে গেল শর্মিষ্ঠা। কাছাকাছি ছোটদাকে দেখতে পেল না, এমনকি কাছে কোনো পুরুষ নেই। শর্মিষ্ঠা তাড়াতাড়ি ফিরে চলে যাচ্ছে। লোকটা এগিয়ে এসে ডাক দিল, শুনুন তো একটু, শুনুন দয়া করে। শর্মি দাঁড়িয়ে গেল। রুচি ফিরেই অনন্তকে ডাকলো তার নিজের ঘরে। শুধুলো, কাজ ঠিকমতো করছিস? আজ্ঞে হ্যাঁ দিদিমণি। কোথায় চিঠিখানা? তোর বাক্সে রেখেছিস তো? আপনাকে এনে দেব? হ্যাঁ, লুকিয়ে আনিস, খুব সাবধান। অনন্ত বেরিয়ে গেল এবং মিনিট দুই পরে একখানা মোড়া খাম এনে দিল রুচির হাতে। রুচি সেটা দেখে ড্রয়ারে ভরে একটা টাকা দিল অনন্তকে। বলল, এই নে বকশিস, কেউ যেন না জানে, সাবধান। না দিদিমণি, আমার বাবাও জানবে না। চলে গেল অনন্ত। রুচি খামখানা আর একবার দেখে নিল। ঠিক আছে, এই চিঠিখানাই বাবা সকালে বাসুদেবপুরে চৌধুরী মশাইকে লিখেছিলেন। চিঠি পেলে নিশ্চয় তৎক্ষণাৎ এসে যাবেন, আর তার কালিন্দী মেয়েটাকে দাদার ঘাড়ে চড়িয়ে গোপে তা দিয়ে বাড়ি ফিরবেন। মস্ত বড় গোপ আছে তার, দেখেছে রুচি। মানুষ মুখে ওরকম জঙ্গল কেন রাখে ভেবে পায় না রুচি। দাড়ি রাখলে তবু ঋষির মতো, রবীন্দ্রনাথের মতো দেখায়, কিন্তু দাড়িহীন গোপ বিশ্রী, বিভৎস, পুরনো জমিদার বংশ। ওই গোপেই তার সাক্ষ্য রয়েছে। চিঠিখানা ডাকে যাতে না দেয়া হয়, অনন্তর সঙ্গে সেই ব্যবস্থা করে স্কুলে গিয়েছিল রুচি। কারণ শর্মিষ্ঠার আশা ছেড়ে দিলেও বকুলকে সে বৌদিরূপে কিছুতেই বরদাস্ত করতে পারবে না। দাদার ওই মোহ দুদিনেই কেটে যাবে। বকুলকে নিশ্চয়ই ভুলে যাবে দাদা। ও নিয়ে মাথা ঘামাবার কিছু দরকার নেই। চিঠি না পেলে চৌধুরী মশাই আসবেন না, আর তিনি না এলে বাবা অপমান বোধ করবেন। কারণ তিনি ছেলের বাপ। উপযাজক হয়ে চৌধুরী মশাইকে চিঠি লিখেছেন তার কন্যাকে পুত্রবধূ করবার জন্য, আর মেয়ের বাপ কিনা এলেন না, চিঠির জবাবও দিলেন না। অতএব রুচির বাবা রাখবেন, আর অন্যত্র দাদার বিয়ের জন্য পাত্রী দেখবেন। বকুল বাদ পড়ে যাবে। রুচি অনেক বুদ্ধি খাটিয়ে চিঠিখানা ডাকে না পাঠাবার ব্যবস্থা করেছিল। মৃদু মধুর হেসে গা ধুয়ে জলযোগ করল। দাদা এখনও অফিস থেকে ফেরেননি। অফিস না হাতি, কোথায় যে থাকে সেই জানে। রুচি অধুনা দাদার গতিবিধি সম্বন্ধে দারুণ সন্দিহান হয়ে পড়েছে, কিন্তু কিছুই বলবার নেই তার। ছোট বোন সে, কি বলবে বড় দাদাকে? জলযোগ করে রুচি ড্রাইভারকে ডেকে গাড়িতে চলল এবং মণিদার বাড়ি চলে গেল। মণির বইয়ের সঙ্গে কিঞ্চিত পরামর্শ আছে তার। মুকুল সাদরে অভ্যর্থনা করল তাকে। রুচি অনেক পরামর্শ করল মুকুলের সঙ্গে, কিন্তু কিছুই ঠিক করে উঠতে পারল না। মুকুল বলল, তিনি নিজে যখন বকুলকে বিয়ে করতে চান তখন রুচির এতে বাধা না দেওয়াই উচিত। কিন্তু বকুলকে রুচি কিছুতেই বৌদিরূপে ভাবতে পারছে না। শর্মিষ্ঠা না হোক, বেশ সুন্দর একটি মেয়ে আসুক তার বৌদি হয়ে, এই তার ইচ্ছা। কিন্তু তার ইচ্ছা পূরণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এক্ষেত্রে। নিরুপায় হয়ে বাড়ি ফিরল। এসে দেখল দাদা তখনও ফেরেনি। গেল কোথায়? দেশে গেছে নাকি বকুলকে দেখতে? রুচি ভাবতে লাগলো। বাবার ঘরে একগাদা লোক, কি কথা কইছেন ওরা? রুচি শুনবার চেষ্টা করলো আড়াল থেকে। বুঝতে পারলে বাবা সেদিন বাসুদেবপুরে গিয়েছিলেন তার বিস্তৃত জমিদারিতে বাস্তুহারাদের জন্য স্থান করে দিতে। এরা তারাই, অর্থাৎ বাস্তুহারাগণ। রুচির বাবা
পরম ঔদার্যের সঙ্গে বলেছে যে জমি তিনি এমনি দেবেন, মূল্য নেবেন না, তবে 3 বছর পরে খাজনা দিতে হবে। বাস্তু আরাগণ ধন্য ধন্য করছেন তাকে। ও ডাঙাগুলি এমনি পড়ে আছে, ঘাস ছাড়া আর কিছু গজায় না, জানে রুচি। ওর আবার দাম কি হবে? কিন্তু রুচির অত সব বলা চলে না। চলে এলো ওখান থেকে। মা বললেন, অমন মুখ কুমড়া কেন রে? বকুল খুব খারাপ বৌদি হবে না, ছাই হবে। যা মুখুরা মেয়ে বকুল, আমার জানা আছে। রুচি খেতে বসলো। এখানে এলে তাকে ধুয়ে মুছে তোর মতো করে নিবি? আলকাতরা কালী মা, গুণের মধ্যে বনিদি বংশের ছাপ ছাড়া কিছুই নেই, ও ধোয়া যায় না। কিন্তু তোর যাকে পছন্দ, তোর দাদা তাকে চায় না, কি আর করব আমরা। তবু উনি আজ বিকেলে কথাটা পেরেছিলেন টেলিফোনে শর্মির বাবার সঙ্গে। তিনি কি বললেন? রুচি ব্যাকুলভাবে শুধলো। ফোন ওরাই করেছিলেন। বললেন যে তাপসের যখন এখানে বিয়ে করতে ইচ্ছে নেই, তখন ওরা আর এগোবেন না। দুঃখই জানালেন ওরা। তোর বাবাও দুঃখ জানালেন। এই দুঃখ জানাজানির ইংরেজি কায়দা এবার বাদ দাও মা। একখানা বৌমা আসছে তোমাদের, হাড়ে খুন ভরিয়ে দেবে। কিছু না জেনে তার সম্বন্ধে এত খারাপ কথা কেন বলছিস রুচি? আমরাও পাড়াগাঁয়ের মেয়ে, কলিকাতার অধিকাংশ গিন্নি পল্লী গ্রামে। বেশ তো, তোমার পল্লী বধূটি আসুক না, দেখবে তখন মজাটা। রুচি মুখ গুজে খাওয়া শেষ করলো, আর কোনো কথা না বলে শোবার ঘরে চলে গেল। দাদা তখনও ফেরেনি। মরুগ্গে শুয়ে শুয়ে সে ঠিক করলো সকালেই অনন্তকে দিয়ে চিঠিখানা ডাকে ফেলে দেওয়া হবে। কেন আর মিছে আশায় থাকা? বকুলই আসুক, দাদার আশা পূর্ণ হোক। শর্মিকে সে পেল না, দুর্ভাগ্য। ঘুমিয়ে পড়ল রুচি। তাপস দুঃসাহসের কাজ করে বসেছে, ভয়ানক দুঃসাহসের কাজ। বুক ঢিপ ঢিপ করছে তার। সকালে ওই ভয়ঙ্কর কাজটা করার পর থেকে এখনো পর্যন্ত তার বুকের কাঁপুনি থামেনি। কোনো ভদ্রলোকের ছেলে ওরকম কাজ কি করতে পারেন? বিশেষত যার বাবা নামকরা কংগ্রেসি, দেশের নেতারা যাদের বাড়িতে নিত্য অতিথি। ব্যাপারটা প্রকাশ হলে কি হবে? কিন্তু ব্যাপারটা কিছুই এমন খারাপ নয়। এর থেকে খারাপ কাজ কলকাতা শহরেই বহু যুবক করে থাকে। তাপস অনভ্যস্ত বলে এতক্ষণ ভয় পাচ্ছে। সকালে শিয়ালদহে মেয়েটিকে ডাকতেই সে দাঁড়ালো। তাপস তাড়াতাড়ি এগিয়ে এলো, অত্যন্ত দ্রুত। তাকে বলল, দেখুন তো, এই আংটিটা সেদিন গঙ্গার ঘাটে আমি কুড়িয়ে পেয়েছি। এটা নিশ্চয়ই আপনার আঙুল থেকে পড়ে গেছে। এই নিন। আংটিটা শর্মির হাতে ফেলে দিয়েই তাপস ফিরল। শর্মিষ্ঠা তারস্বরে বলল, না না, আমার নয়, শুনছেন, আমার নয় এই আংটি। কিন্তু কে শোনে কার কথা? তাপস যেন কিছুই শুনতে পায়নি। এমনি ভাব দেখিয়ে শটান এসে গাড়িতে উঠেই প্রস্থান করল। মিনিট খানেকের মধ্যে এই কাজটি করে তাপস চলে এলো মানিকতলার অফিসে। আংটিটা সে উপহার দিতে পেরেছে নীল শাড়ি পরা সেই মেয়েটিকে। জীবনে প্রেমের জন্য একটা মহৎ কাজ সে করতে পারল। যুদ্ধে আর প্রেম ব্যাপারে সব কিছুই করা যায়, কিন্তু ফল কি দাঁড়াবে? দামি আংটি। ওই মেয়েটি নিশ্চয়ই ওটা ফেলে দেবে না, হয়তো আঙুলে পড়বে এবং রুচি দেখেই শুধবে, ওটা কোথায় পেলি বা কখন কিনলি, কত দাম ইত্যাদি। মেয়েটি যদি সত্যি বলে তাকে যে তাপস এটা তাকে দিয়েছে, কিন্তু তাপসকে তো ও চেনে না যে সেই রুচির দাদা। চেনে না, তার প্রমাণ গঙ্গার ঘাটে তার নৌকায় তাকে চাপাতে তার অস্বীকার করা, তীব্র প্রতিবাদ। কিন্তু রুচি তো চিনে ফেলতে পারে আংটিটা। আবার অন্য একটা দিক আছে, বুঝতে তার বাকি থাকবে না যে তাপস কৌশল করে তাকে আংটিটা দান করে গেল। আংটির ব্যাপার নিয়ে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা থেকে বঙ্কিমের যুগলাঙ্গরীয় এবং আরও অনেকের অনেক গল্প রচিত হয়েছে। তাপস একটা গল্প রচনা করলো। কিন্তু মেয়েটি যদি রাগ করে তাপসের মাকে বলে দেয় যে তার ছেলের এই কাজ, ভয়ে বুক ঠিপ ঠিপ করতে লাগলো তাপসের। তার মনে হলো মেয়েটি নিশ্চয়ই তাকে চেনে এবং নিশ্চয়ই তাপসের মাকে বা রুচিকে তার দুষ্কার্যের কথা এতক্ষণ নিবেদন করে দিয়েছে। বাড়ি ফিরতে তাই দেরি করছে তাপস। প্রথম অপরাধীর ভীতু মন তার আজ। কিন্তু বাড়ি তাকে ফিরতেই হলো সারাদিন পর রাত্রি 12:30টায়। মা শুধলেন, এত দেরি কেন রে? বড্ড জরুরি কাজ ছিল মা, বলে তাপস তাড়াতাড়ি খেয়ে শুলো এসে। কিন্তু
রুচিকে সেই মেয়েটা কিছু বলেছে কিনা জানা গেল না। রুচি ঘুমোচ্ছে। পরদিন সকালেও রুচি তাকে কিছু বলল না। খেয়ে স্কুলে চলে গেল। তাপস নিশ্চিন্ত হলো এতক্ষণে অনেকটা। গাড়ি নিয়ে অফিসে বেরিয়ে গেল। ওই যা, চিঠিখানা ডাকে ফেলতে ভুলে গেছে রুচি। স্কুলে পৌঁছে তার মনে পড়ল, যাকগে, কাল দিলেই হবে ডাকে। শর্মিষ্ঠাদের বাস এলো। শর্মিষ্ঠা ঘরে ঢুকলো। তার আঙুলে একটা মস্ত হীরা জ্বলছে যেন। কি ব্যাপার? কেউ আশীর্বাদ করে গেল নাকি ওকে? আংটি পরেছিস যে, কোথায় কিনলি দেখি? শর্মিষ্ঠা খুলে দিল আংটিটা তার হাতে। বলল, একজন শয়তান উপহার দিয়েছে। পরবার ইচ্ছে ছিল না, কিন্তু তাকে যেখানে দেখতে পাবো সেইখানে ওটা ফেরত দেব ভেবে আঙুলে রেখে দিয়েছি। কে রে? কোথায় দিল তোকে আংটি? অতি ভয়ানক লোক। আজ 4-5 দিন সে আমার পিছনে ঘুরছে। ছোটদাকে বলে ওকে গোটা কয়েক গাঁটটা না খাওয়ালে জানোয়ারটা ভদ্র হবে না। অত রাগ করার আগে বল না সে কে, কোথায় দেখা হলো? শর্মি বলল, গঙ্গা পর্যন্ত ওই লোকটার পিছু নেওয়া আর শিয়ালদহে তাকে আংটি দান। রুচি একটুখানি ভেবে শুধুলো, দেখতে কেমন? ভালোই, ভদ্রলোকের পোশাকে ভাল্লু। গাড়িটার কি রং? সবুজ। কেন, তুই তাকে চিনিস নাকি? হ্যাঁ, সে আমার দাদা। রুচি বলল। তুই বলিস কি রুচি? এত অভদ্র দাদা তোর? হোক, তোকে সেদিন ও ঠিক বুঝতে পারেনি। ভুলটা আমারই। আমি জানিয়ে দিইনি কোনটা শর্মিষ্ঠা আর কোনটা রঞ্জিতা। তোকে দেখে দাদা আমার মুক্ত হয়েছে। জয় মা কালী। ঠনঠনে কালীবাড়ির দিকে মুখ করে নমস্কার করলো রুচি। দুই বন্ধুতে এরপর হাসাহাসি চলল। বাড়ি এসে রুচি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল চৌধুরী মশাইকে লেখা চিঠিখানা। এরপর দিন 3 দাদার সঙ্গে কথাই বলল না রুচি। দাদাও না। চতুর্থ দিনে বাবা বললেন মাকে, চৌধুরীর আক্কেল দেখো, এলেও না, চিঠির জবাবও দিল না একটা। অন্য কোথাও হয়তো মেয়ের বিয়ে ঠিক করেছেন। বাবা, আপনি দাদার বিয়ে জগন্নাথ ভাই লেনে ঠিক করুন। আমি দাদার মত করিয়েছি। বলিস কি মা, মত দিয়েছে সে? হ্যাঁ, দিয়েছে, দেবে। আপনি যান, শর্মিষ্ঠাকে আশীর্বাদ করে আসুন। অত্যন্ত আনন্দিত হয়ে উঠলেন তাপসের মা বাপ। মা বললেন, সত্যি বলছিস রুচি? হ্যাঁ মা, বলে সে নিচে এলো দাদার কাছে। দাঁড়িয়ে রইল। একটু পরে বলল, তোমার সেই আংটিটা দাও, আমি নিমন্ত্রণে যাব। দাও, পড়ে যাই। সেটা হারিয়ে গেছে। সেটা হারিয়ে গেছে? মৃত্যু কোথাকার! দিলে না তো? এই পাপের ফলে আমার বন্ধু শর্মিকে তোমায় বিয়ে করতেই হবে। বকুলের বাবা এলেন না জানো? বাবা এখনই যাচ্ছেন শর্মিকে আশীর্বাদ করতে। এই মাসেই বিয়ে। রুচি বেরিয়ে আসছে। তাপস তারস্বরে ডাক দিল, শোন 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 রুচি। কিছু শোনবার নেই, বাবা বেরুচ্ছেন। তোমার গলায় ওই ফাঁসটাই লাগলো, তবে ভয় নাই, আমি ওটাকে মালা করে দেব। রুচি বলে চলে এলো ওপরে। নিজেকে সামলে নিল তাপস। আর কোনো উপায় নাই, বিয়ে তাকে করতেই হবে, এবং ওই জগন্নাথ ভাই লেনের 7 নম্বর বাড়ির মেয়েকেই হোক। বাবার সঙ্গে ঝগড়া করে হিমালয়ে চলে যাবার মতো মনের বল নেই তার। মনকে প্রস্তুত করে নিল তাপস। লাল শাড়ি মেয়েটা এমন কিছু খারাপ নয়। রং অত্যন্ত ফর্সা, কটা বললেই ভালো হয়। চোখ দুটোও কটা, মেম সাহেবের মতো দেখায়। দাঁত একটা পাকা, কিন্তু বর্তমান বৈজ্ঞানিক যুগে ওসব নগণ্য ব্যাপার। এ দাঁতটা তুলে একটা কৃত্রিম দাঁত না হয় লাগিয়ে নেওয়া যাবে। কিন্তু তাকে পেল না তাপস, যার জন্য মন ওর হু হু করছে। তার মানুষই, তার অন্তর্লক্ষ্মী, তার পরম প্রিয়তমা আশা। বাংলা ভাষাটা তো ভালোই জানে তাপস। কবিতা লিখলে খুব খারাপ হবে না নিশ্চয়ই। কিন্তু কবিতা কার উদ্দেশ্যে লিখবে? ওই লাল রাক্ষসী? দূর করো। ও এই পৃথিবীতে না জন্মালে বসুধরার কি ক্ষতি হতো কে জানে। জন্মে কিন্তু তাপসের মহা ক্ষতি করে দিল। যাকগে, বিয়ে যাকে হোক করলেই হলো। বিবাহিত বউকে আবার ভালোবাসে কে? তার ভালোবাসার বউ রইল ওই আধো চেনা নীল শাড়ি। হীরার আংটিটা নিশ্চয় তার আঙুলে পড়েছে। কিন্তু তার যখন বিয়ে হবে এবং তার বর শুধুবে আংটিটা কোথায় সে পেয়েছে, তখন দেবে যা হোক কিছু মিছে কথা বলে। মেয়েরা ওটা পারে। কিন্তু ওসব যাক, উপস্থিত বাবার আদেশ, বিয়ে তাকে করতে হবে। পাত্রীকে আশীর্বাদ করা হয়ে গেছে।
পাত্রকে নাকি বিয়ের দিনেই আশীর্বাদ করা হবে। আগামী শনিবার রাত্রি 12টা নাগাদ তাপসের জীবনে এসে যাবে সেই লাল, না লাল তো শুধু শাড়িখানা, সেই কটা মেয়েটা। আর মাত্র 9টা দিন আছে মাঝে। এর মাঝে আর একবার যদি নীল শাড়িটাকে দেখতে পেত তাপস, শিয়ালদহ গেলেই তো দেখা হতে পারে। তাপস গাড়ি নিয়ে বেরিয়ে গেল। শিয়ালদহে সে নাই। মানুষের অন্তরের মানবত্ব বন্দি আজ পশুত্বের লৌহ কারায়। ওই কারাগার ভেঙে শান্ত শুদ্ধ অকলঙ্ক মানবত্বকে কি মুক্তি দেওয়া যায় না? কে দেবে? কে করবে সে সুমহৎ কাজ? কোথায় সেই মানব মহিমা জাগবে? কোন নিরঞ্জনার তীরে? কোন মৃগদাব ক্ষেত্রে? কোন বোধি তুমরতলে? কিন্তু ভেবে কোনো লাভ নেই। তাপস ওখানে কিছু টাকা দিয়ে অফিসে এলো এবং কাজে মনোনিবেশ করলো। ওই বাস্তুহারাদের জন্য কিছু কাজ তাকে করতে হবে, কারণ তার অন্তর্লক্ষ্মী নীল ওই কাজে আত্মনিয়োগ করেছে। তাপস একটা প্রোগ্রাম ঠিক করতে বসলো, পুনর্বাসন পরিকল্পনা। শনিবার বিয়ে যথারীতি সম্পন্ন হলো তাপসে। বিয়ে যেমন হয় তেমনি হলো, কিন্তু হলো না শুভ দৃষ্টি। আপনারা আশ্চর্য হচ্ছেন? না, আশ্চর্য হবার কিছু নেই। অন্তর দিয়ে তো সে অন্তর্লক্ষ্মীকে বরণ করছে না, বাবার আজ্ঞা পালন করছে, মার দাসী এনে দিচ্ছে, তার বোনের সঙ্গিনী জুটিয়ে দিচ্ছে। শুভ দৃষ্টির সময় তাই মুখ তুলে চাইল না তাপস। সবাই বলল, ভালো করে দেখে নাও। তাপস চোখ বুজে রইল, কিন্তু দেখল শর্মিষ্ঠা। আশ্চর্য হচ্ছিল সে তাপসের ওই কাণ্ড দেখে, কিন্তু ও সময় কিছুই সে বলতে পারে না। পরে তো দেখা যাবে ভেবে চুপ করেই রইল। কিন্তু দুঃখ তার হলো অগাধ। নিঃশব্দে শুয়ে রইল সে বাসর ঘরে। তাপস আগেই ঘুমিয়ে গেছে। বরবধূ বাড়ি এলো, শাঁখ বাজলো, মুকুল উলু দিল, হলো সবই ঠিক মতো। হলো না শুধু দৃষ্টি বিনিময়। রাগে শর্মিষ্ঠা দাঁতে দাঁত চেপে রইল। আচ্ছা, দেখা যাবে। তাপসের মোটে সময় নাই। বাস্তুহারা প্রবলেম নিয়ে সে উদ্বাস্ত হয়ে পড়েছে। ফুলশয্যার জন্য অপেক্ষা করে দুর্গত জনগণের সেবাধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না সে। অতএব তার পূর্বেই চলে গেল বাসুদেবপুরে। নতুন কলোনির জন্য ব্যবস্থা করতে চলে গেল। সিমেন্ট, টিন, লোহার জোগাড়ের জন্য টাটায়, দিল্লিতে ডালমিয়া নগরে। শর্মিষ্ঠার ঠোঁটের হাসি মলিন হয়ে গেছে। রুচিকে বলল সে, আমার এত বড় অনিষ্টটা তুই নাই করতিস রুচি। রুচি মলিন হয়ে গেল একটুক্ষণের জন্য। শুধুলো, দাদা তোকে দেখেও ভালোবাসলো না? জানি না আমায় তিনি দেখেছেন কিনা। শর্মিষ্ঠা কান্না সামলালো, উঠে চলে গেল শাশুড়ির কাছে। রুচি ভেবেছিল দাদা শুভদৃষ্টির সময়ই শর্মিকে দেখবে আর নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু এ কী হলো? দাদা কি তাহলে বকুলকেই চায়? হায় হায়, কেন সে করলো এত বড় ভুল? নিজেকে ক্ষমা করতে পারছে না রুচি। দিন 15 পরে ফিরল তাপস। শর্মি তখন বাপের বাড়ি চলে এসেছে। তাপস ফিরেই জানল লাল রাক্ষসী নেই এখানে। সকালে ট্রেন থেকে নেমেছে, রাত জেগে এসেছে। অতএব সে খানিকটা ঘুমোলো, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেল বাস্তুহারা প্রবলেম সলভ করতে। ফিরবে কখন দাদা? রুচি শুধলো। রাত হবে বলেই চলে গেল তাপস। রুচি মার কাছে গিয়ে বায়না ধরল, দাদার ফুলশয্যা হয়নি, অতএব এখনই বৌদিকে আনতে হবে। টেলিফোনে খবর দিয়ে সন্ধ্যাবেলা আনানো হলো শর্মিষ্ঠাকে। অনেক রাত্রে বাড়ি ফিরে তাপস গেল মার কাছে। তারপর সে শুতে গেল নিজের শোবার ঘরে। রুচি কথা বলছে একটা মেয়ের সঙ্গে। মেয়েটা শুয়ে রয়েছে, রুচি বসে আছে। তাহলে সেই লাল শাড়ি? তাপস থেমে গেল দরজায়। রুচি বলল, ভয়ানক ব্যাপার হয়েছে দাদা, শিগগিরি এসো। কী রে, ভয়ানক কি? তোর বৌদি আফিম খেয়েছে নাকি? না, একটা গুন্ডা তার পিছু নিয়েছিল দিন কতক আগে। তারপর এই দেখো দাদা, সেই গুন্ডা এই আংটি বৌদিকে দিয়ে গেছে। শর্মিষ্ঠার বাঁ হাতখানা তুলে ধরল রুচি। দামি হীরাটা ঝলমলিয়ে উঠেছে। মুহূর্তে চিনে ফেলল তাপস। ভালো করেছে, আর কিছু করেনি তো? তুই এখন কি খাবি বল দেখি? রসগোল্লা, না রাজভোগ, না সিনেমায় যাবি? ওসব কিছু না। সেই গুন্ডাকে ধরে এনে আমার বৌদির কাছে ক্ষমা চাইতে হবে।
রুচি বেরিয়ে পালাচ্ছে। আচ্ছা, আজই ধরে আনছি। শাক বেজে উঠল। নিশ্চয় রুচি বাজাচ্ছে। এখানেই শেষ হলো ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা চলে নীল শাড়ি উপন্যাসটির পঞ্চম অর্থাৎ অন্তিম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।